আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানাচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। করোনার কারণে 8.5 মাস পিছিয়ে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার। স্বাস্থ্যবিধি নিশ্চিতের প্রস্তুতি। স্বাধীনতার সুফল জনগণ পাওয়ার আগে ভোগ করেছে সেনা শাসকরা, বললেন শেখ হাসিনা। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা। ইউপি নির্বাচনে সহিংসতা রোধে ভোট কেন্দ্র কমাতে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধ, নির্বাচনী আচরণ বিধি মেনে চলার তাগিদ। শুটকি মাছের চাহিদা বাড়ার সাথে প্রসার ঘটছে উৎপাদন শিল্পের। খোলা স্থানে মাছ শুকানো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মন্তব্য। এবং নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকীতে ভক্তদের শ্রদ্ধা। চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে পবিত্র কাবার গিলাফে বাংলাদেশি ক্যালিগ্রাফারের সৌদি নাগরিকত্ব পাওয়ার খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। এবারে বিস্তারিত। এসএসসি এবং সমমানের পাবলিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে রোববার। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। মিথিলা নাসরিনের রিপোর্টে বিস্তারিত। কোভিড পরিস্থিতির কারণে এবার প্রায় ২.৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় স্বাস্থ্যবিধি মানা সহ সব ধরনের ব্যবস্থা নিয়ে প্রস্তুত বিদ্যালয়গুলো। কোনো শিক্ষার্থীর শরীরে তাপমাত্রা বেশি থাকলে তার জন্য আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও রেখেছে কোনো কোনো বিদ্যালয়। বাচ্চাদেরকে ঢুকানো থেকে আরম্ভ করে গেট থেকে আরম্ভ করে প্রতি পর্যায়ে কক্ষ, তাদের আসন বিন্যাস, তারপরে কক্ষ পরিদর্শক যারা আছে তারাও কিন্তু সবাই স্বাস্থ্যবিধি মেনে আমরা যার যার অবস্থান থেকে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করব। পরীক্ষার আসন বন্টন দেখতে এরই মাঝে বিভিন্ন বিদ্যালয়ে ভিড় করছেন শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। হলিক্রসে পড়ে, আগামীকাল থেকে তার এসএসসি পরীক্ষা শুরু হবে। আর তার সিট প্ল্যান আমি দেখতে এসেছি। বিজ্ঞান স্কুলে পড়ছে সিট, এখন ওর সিট প্ল্যান দেখতে আসলাম। এই জায়গা আমার সিট পড়ছে, তো তাই আমি এই জায়গায় দেখতে আসছি যে আমার কত নাম্বার সিট কোন মেন্সে পড়ছে। শিক্ষার্থীরা নৈবেদ্যিক এবং লিখিত মিলিয়ে মোট ১.৫ ঘন্টা পরীক্ষা দেবে। প্রত্যেক বিভাগের শুধুমাত্র নৈর্বাচনিক বিষয় নিয়েই এবারের এসএসসি পরীক্ষা। ১১ বোর্ডের প্রায় ২.৫ লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টির পাশাপাশি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সৃষ্ট এই পরিস্থিতি রোববারও বজায় থাকবে। ১৫ নভেম্বর থেকে শীত জাঁকিয়ে নামবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, এবার ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। জানাতুল বাকিয়া কিকার রিপোর্ট। সকাল থেকে আবহাওয়া পরিস্থিতিতে শীতের আগমনী বার্তা। বেলা বাড়লেও রাজধানীতে কুয়াশাচ্ছন্ন অবস্থা না কাটায় যানবাহন চলেছে হেডলাইট জ্বালিয়ে। প্রায় সারা দেশেই ছিল একই রকম পরিস্থিতি। আবহাওয়াবিদরা অবশ্য বলছেন, চলতি মাসের ১০ তারিখই দেশে শীত নেমেছে। কুয়াশার সাথে মৃদু শীত অনুভূত হচ্ছে উত্তর পশ্চিমের জেলাগুলোতে। এবারে শীতের ঠিক নির্দিষ্ট টাইমে বাংলাদেশে প্রবেশ করেছে। এই শীতটা এই মাসে থাকবে এবং আগামী মাসে হালকা থেকে মাঝারি ধরনের ঠান্ডা পড়বে। যেহেতু একটা লো প্রেশার ছিল, সেই লো প্রেশারটা বাংলাদেশের দিকে অগ্রসর হয় নাই, এটা ভারতের চেন্নাই থেকে উত্তর পশ্চিম অংশ অগ্রসর হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি ইতোমধ্যেই ভারতের চেন্নাইয়ের দিকে সরে গেছে। তারপরও কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টি আরও একদিন থাকবে। বাংলাদেশে কিছু বাতাস, জলীয়বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করার পরিপ্রেক্ষিতে এই মেঘাচ্ছন্ন আকাশ এবং সারা বাংলাদেশে হালকা হালকা থেমে থেমে গুড়ি বৃষ্টি পড়ছে। এটা আগামী দিনও হালকা পাতলা থাকবে, তারপর আস্তে আস্তে মেঘ কেটে যাবে। মেঘ কেটে যাওয়ার পরে এই যে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা কমে যাবে এবং শীতের আবেশটা চলে আসবে। এবারে শীত মৌসুমে ২ থেকে ৩টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকলেও এখনো পর্যন্ত বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই বলছে আবহাওয়া অফিস। জানাতুল বাকিয়া কেকা,
চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ নয়, স্বাধীনতার সুফল ভোগ করেছে সেনা শাসকরা। ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দিয়ে তিনি বলেন, রাজনীতিবিদদের গালি দিয়ে ক্ষমতায় এসে রাজনীতির নামে নিজেদের ফায়দা লুটেছে সেনা শাসকরা। তারেক রহমান দেশের বাইরে বসেও ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, সব ষড়যন্ত্র পেছনে ফেলেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনা। সফরের আনুষ্ঠানিকতা শেষে ঢাকা ফেরার আগে প্রবাসীদের এই আয়োজনে ভার্চুয়ালি যোগ দেন বঙ্গবন্ধু কন্যা। জিয়ার আমলে কারাগারে নির্বিচারে হত্যাকাণ্ড আর লুটপাট হয়েছে অভিযোগ করে তিনি বলেন, সেনা শাসকরা ক্ষমতা দখলের পর নিজেদের বাহিনীরও উন্নয়ন করেনি, কেবল নিজেদের কথা ভেবেছে। মিলিটারি ডিক্টেটররা কথা বলে ভালো, অনেক বড় বড় কথা বলে, রাজনীতিবিদদের গালি দিয়ে ক্ষমতায় আসে, উর্দি পরে ক্ষমতায় এসে আবার নিজেরাও উর্দি খুলে রাজনীতিবিদ হয়ে যায়, কিন্তু দেশের জন্য কল্যাণ করার জন্য মতো কিছুই করতে পারে না। স্বাধীনতার যে সুফল মানুষ যে পাবে সেটা পায়নি, কিন্তু সেই সুফলটা ভোগ করেছে কারা? অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতাকে যারা ভোগের বস্তুতে পরিণত করেছিল, নিজেদের ভাগ্য করেছে, নিজেরা সম্পদশালী হয়েছে। অগ্নি সন্ত্রাস আর হত্যাযজ্ঞ সহ বিএনপি কেবল ধ্বংসের রাজনীতি করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ২১শে আগস্টের ঘটনায় দণ্ডাদেশপ্রাপ্ত আসামি তারেক রহমান বিদেশে বসেও ষড়যন্ত্র করছে। তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি, এখন সে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফিউজিটিভ হিসেবে বাইরে বসে দেশের ভিতরে এখনো তার চক্রান্ত শেষ হচ্ছে না, সেই চক্রান্ত সে চালিয়ে যাচ্ছে। যা আমরা এই সব চক্রান্ত মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রত্যক্ষ রাজনীতির শুরু থেকে জনগণের কল্যাণই তার প্রধান লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল বাংলাদেশকে এখন আর কেউ অবহেলার চোখে দেখতে পারবে না। 2008-এর নির্বাচনী ইশতেহারে আমরা রূপকল্প 2021 ঘোষণা দিয়েছিলাম। আমরা সেই রূপকল্প বাস্তবায়ন করে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশে আমাদের গ্র্যাজুয়েশন হয়েছে। কাজে আমাদেরকে এখন আর কেউ অবহেলার চোখে দেখতে পারবে না, আমাদের এখন সম্মান করতে হবে এবং আমরা সেই জায়গাটায় নিয়ে আসছি। করোনা মহামারীতে সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা করোনা থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। আমাদের ছাত্রীদের জন্য আমরা দিচ্ছি, শিক্ষকদের জন্য দিচ্ছি, কর্মচারীদের জন্য। চ্যানেল আই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষ এবং সহিংসতার ঘটনায় জড়িতরা যত শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীতে আওয়ামী লীগের কর্মী সম্মেলন শেষে তিনি এই কথা বলেন। নির্বাচনী সহিংসতায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইউপি নির্বাচনের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের সবাইকে আমরা চিহ্নিত করে তাদেরকে শাস্তির ব্যবস্থা আমরা করেছি। তাদের নামে তাদেরকে আমরা আইনের মুখোমুখি করছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বন্ধে ভোট কেন্দ্রের সংখ্যা কমাতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সহিংসতার জন্য রাজনৈতিক প্রভাব এবং গোয়েন্দা ব্যর্থতাকেও দায়ী করছেন তারা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে তারা স্থানীয় সংসদ সদস্যদের আচরণ বিধি মেনে চলার অনুরোধ করেছেন। সময় ইসলামের রিপোর্ট। দ্বিতীয় দফার ইউপি ভোট হয়েছে দুদিন আগে। পুলিশের তথ্য মতে দফার ভোট ঘিরে সহিংসতায় নিহত হয়েছে 16 জন, আর ইসি সহ অন্য হিসেবে নিহতের সংখ্যা 30। 28 নভেম্বর তৃতীয় দফার ভোট। দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রের বাহিরে 50,000 স্ট্রাইকিং ফোর্স সহ নির্বাচনী দায়িত্বে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর মোট 1,75,000 সদস্য। তারপরও পুলিশ বলছে পর্যাপ্ত ফোর্স না থাকায় দলীয় প্রতীকের ভোটে কেন্দ্র পাহারা দিতে হিমশিম খাচ্ছেন তারা। সহিংসতা বন্ধে তারা ভোট কেন্দ্র কমানোর পরামর্শ দিয়েছেন। পুলিশের আসলে ফোর্সের স্বল্পতা রয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশন যে পরিমাণ ফোর্সের চাহিদা দিয়ে থাকেন, তো সেই অনুযায়ী আমাদের আসলে ফোর্স সংকলন করা খুবই কঠিন হয়। তো সেই ক্ষেত্রে যদি কেন্দ্রের সংখ্যা কম হয় তাহলে কিন্তু আমরা, যেমন দুটো কেন্দ্র মিলে যদি একটি কেন্দ্র হয় তাহলে কিন্তু আমরা দুটো কেন্দ্রের সকল ফোর্স একটি কেন্দ্রে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের ফোর্সের সংখ্যা দ্বিগুণ হয়ে যায় এবং আমাদের স্ট্রেংথ বাড়ে
সেখানে গোলযোগ নিয়ন্ত্রণ করা আমাদের জন্য খুব সহজ হয়। আমরা কি সেই সাবেক সামন্ত যুগের মতো থেকে যাব যে নির্বাচন কেন্দ্রে মারামারি হবে, গোলযোগ হবে? আমাদের জনগণ কি এই অবস্থায় যেতে পারবে না বা পারে না যে কোনোই পুলিশের দরকার হবে না নির্বাচন করার জন্য? তবে পুলিশের সাবেক এই আইজি নির্বাচনী সহিংসতার জন্য রাজনৈতিক প্রভাব এবং গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে বাহিরের শক্তি, পলিটিক্যাল শক্তি ফোর্স না করে, তারপরে ইনফ্লুয়েন্স না করে, সেটা যদি এনশিওর করা যায়, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সামর্থ্য অনেক কিছু দেখাতে পারবে। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কিন্তু অনেকটা গোয়েন্দা সংস্থার উপর নির্ভর করে অনেক কাজ করি আমরা। এখানে যদি গোয়েন্দা সংস্থাগুলি সঠিকভাবে যদি তথ্য না দিতে পারে, যেমন ধরেন আমি কালকে নিতে যেটা আপনাদের টিভিতে শুনলাম যে শতাধিক বোমা বিস্ফোরণ হয়েছে, শতাধিক বোমা বিস্ফোরণ করছে, তাহলে গোয়েন্দা সংস্থাগুলি কি করলো? কোনো তথ্যই পেল না, এত বোমা তার সংগ্রহ করতেছে। যদি এরকম গোয়েন্দা তথ্য পেত তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রিভেন্টিভ মেজার নিতে পারত। তৃতীয় দফার ভোটে সহিংসতা প্রবণ এলাকা চিহ্নিত করে বৈধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। চিকিৎসার জন্য আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার মেডিকেল বোর্ডের সুপারিশ তাকে হাসপাতালে রেখেই চিকিৎসা করাতে হবে। এর আগে এপ্রিলে কোভিড আক্রান্ত হয়ে প্রায় 2 মাস হাসপাতালে ছিলেন। দ্বিতীয় দফায় 26 দিন হাসপাতালে থাকার পর গত 7 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী তার বাসভবনে ফিরেছিলেন। ধর্ষণের 72 ঘন্টা পর মামলা গ্রহণ করা যাবে না বলে পর্যবেক্ষণ দেওয়া বিচারক কামরুন নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নিতে আগামীকাল প্রধান বিচারপতিকে চিঠি দেবে আইন মন্ত্রণালয়। এ কথা জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, বিচারকের এমন মন্তব্য বেআইনি এবং অসাংবিধানিক। মাঝিউর রহমানের রিপোর্ট। সদ্য প্রয়াত সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের স্মরণসভা ও দোয়া মাহফিল। বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি এবং সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। বাসেত মজুমদারের আইন পেশার বিভিন্ন দিক তুলে ধরেন তারা। বাসেত মজুমদার অকপটে এবং কোন রকম দ্বিধাতে না পড়ে তিনি সেই রাজনৈতিক কর্মীর পাশে দাঁড়িয়েছেন। আব্দুল বাসেত মজুমদার মারা যাওয়ায় তার পরিবারের শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা আছেন, তাদের যতটা না ক্ষতি সেটা আমি বুঝি না, কিন্তু আইন এবং বিচারাঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি নিজে একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছিলেন। উনি কিন্তু যে কোনো পরিস্থিতিতে অসম্ভব সুন্দর করে অ্যাডভোকেসি করতে পারতেন। আমি সবাইকে অনুরোধ করব, কোর্টকে কখনো রাগান্বিত না হয়ে কোর্টের প্রতি জীবনে কখনো আমি দেখিনি কোনো ধরনের অশ্রদ্ধা অসম্মান করতে। সম্প্রতি রেন্ট্রি হোটেলের ধর্ষণের মামলায় 5 আসামির খালাস করে দেওয়া রায়ে বিচারকের পর্যবেক্ষণ নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। এই যে 72 ঘন্টা পরে পুলিশ যেন কোনো ধর্ষণ মামলার এজাহার না নেয়, এই যে বক্তব্য যেটা উনি দিয়েছেন, এটা সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক। এবং এই কারণে আমি আগামীকালকে মাননীয় প্রধান বিচারপতির কাছে তাকে যাতে বিচারক হিসাবে তার দায়িত্ব পালন এবং তার ব্যাপারে যেন ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য একটা চিঠি লিখছি। এ সম্পর্কে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম বলেছেন, ওই পর্যবেক্ষণ বিচারককেই প্রশ্নবিদ্ধ করেছে। মাঝহলক মান্না, চ্যানেল আই, ঢাকা। উন্নয়নশীল দেশের তালিকায় ওঠার দিন ঘনিয়ে আসার সাথে সাথে দুশ্চিন্তার ভাঁজও বাড়ছে বাংলাদেশের। স্বল্পোন্নত দেশ থেকে 2026 সালে বেরিয়ে গেলে আন্তর্জাতিক বাণিজ্যে নানা সুবিধা হারানোর ক্ষতি পুষিয়ে নিতে কতটা প্রস্তুতি আছে? সরকার এরই মধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থাকে অনুরোধ জানিয়েছে উত্তরণের পর অন্তত 12 বছর যেন সব সুবিধা বহাল থাকে। সিদ্ধান্ত হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের বৈঠকে। রিজভি নওয়াজের রিপোর্ট। করোনার কারণে একবার পিছিয়ে শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর বৈঠকটি হচ্ছে সুইজারল্যান্ডে। 30 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত 12তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি নানা কারণে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠা মোটামুটি নিশ্চিত হওয়ার পর বাণিজ্য সুবিধা হারানোর বিষয়টি ভাবাচ্ছে নীতি নির্ধারকদের। এলআইসি হিসেবে আমরা কিন্তু প্যাটেন্টেড প্রোডাক্ট উইদাউট এনি লাইসেন্স
উৎপাদন করতে পারি। টোটাল যে প্রোডাকশন আছে তার 25% পণ্য হয় প্যাটেন্টেড প্রোডাক্ট। প্রায় 150টারও অধিক দেশে আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এক্সপোর্ট হয়। এটা একটা বিরাট সেক্টর। যেই ঔষধগুলি প্যাটেন্টেড, গ্র্যাজুয়েশনের পরে সেগুলি লাইসেন্স ছাড়া উৎপাদন করা যাবে না। বিশ্লেষকরা সরকারকে উন্নয়নশীল সদস্য ভারত, চীন, অস্ট্রেলিয়ার মতো বড় অর্থনীতির দেশগুলোর সাথে মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে কিছু বিষয়ে ঐক্যমত্য তৈরির পরামর্শ দিয়েছেন। এক্সটেনশনটা এলডিসি থেকে যারা গ্র্যাজুয়েট করবে তাদের ক্ষেত্রেও যাতে 2034 পর্যন্ত প্রয়োগ করার সুযোগ থাকে, সেটা যদি বাংলাদেশ ডেলিগেশন অন্যান্যদের সাথে মিলে ঐক্যমত্যে পৌঁছে আদায় করতে পারে, তাহলে আমাদের জন্য সেটা একটা ঝুঁকি মিটিগেট করবে। এরই মধ্যে অবশ্য ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো এবং যুক্তরাজ্য নিশ্চিত করেছে এলডিসি থেকে উত্তরণের পর আরও 3 বছর বাজার সুবিধা পাবে বাংলাদেশ। বাংলাদেশ এলডিসি গ্রুপের পক্ষ থেকে একটা সাবমিশন ডব্লিউটিওতে দিয়েছে, গ্র্যাজুয়েশনের পরবর্তী 12 বছর পর্যন্ত এলডিসি সুবিধাগুলো যাতে অব্যাহত থাকে। 12 বছর নিয়ে যেহেতু বিতর্ক হচ্ছিল, এলডিসি গ্রুপ উইথ বাংলাদেশ সম্মিলিতভাবে আরেকটা রিভাইজ সাবমিশন দেওয়া হয়েছে, যেটাকে আমরা ইন্টারিম সাবমিশন বলি। 6 থেকে 9 বছরের মধ্যে সুবিধাটি রেখে গ্র্যাজুয়ালি ফেজ আউট করা। আমরা আশা করছি যে এবার মিনিস্ট্রিয়ালে হয়তো এটি অনুমোদন হতে পারে, হলে আমাদের জন্য ভালো। ডব্লিউটিও সদস্য হিসেবে মোট রপ্তানি বাণিজ্যের 71% বিশেষ বাজার সুবিধার উপর সরাসরি নির্ভরশীল বাংলাদেশ। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। শুটকি মাছের চাহিদা দিন দিন বাড়ছে। একই সঙ্গে প্রসার ঘটছে শুটকি উৎপাদন শিল্পের, কিন্তু বাড়ছে না এই শিল্পের গুণগত মান। এখনো উন্মুক্ত বালিয়াড়িতে মাছ শুকানোই শুটকি উৎপাদনের প্রধান প্রক্রিয়া। সেখানে রয়েছে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উদ্যোগ। তারপরও শুটকি নিয়ে স্থানীয়দের স্বপ্ন অনেক বড়। রিপোর্টে জানাচ্ছেন শয়েক সিরাজ। হিসেবে দেখা যায় একযোগে মাছের শুটকির বাজার 61 কোটি টাকা থেকে বেড়ে পৌঁছে গেছে 1000 কোটি টাকায়। স্থানীয় বাজারের পাশাপাশি পরিধি বেড়েছে রপ্তানি বাণিজ্য। কিন্তু এখনও সাগর ও নদীপাড়ের খোলা বালিয়াড়ি শুটকি উৎপাদনের প্রধান ক্ষেত্র। এখনও শুটকিতে লবণের সঙ্গে মেশে নানা কীটনাশক। 6-7 দিনের উপরে 5 দিনের উপরে যে মাছটা শুকাইতে হয়, লক্ষ্য হয়ে ওটা মাছটা নষ্ট হয়ে যায়। ওই জন্য ওই পানিতে শুকায়। অনেক সময় তো মাছের মধ্যে কিরা হয়ে যায়। হ্যাঁ, তখনই আপনারা ডিডিটা দেন। জি জি, ডিডিটি না দিলে কি হয়? দিতে হয় না, মাছ শুকাতে পারবে না। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, শুটকির যে বর্জ্য পাঠানো হয় মাছ কিংবা পোলট্রি খাদ্য তৈরিতে, তাতেও মেশানো হয় লবণ কারখানার বর্জ্য। লবণের ওয়াস্ট যেগুলা, এগুলা স্যার লবণ হিসাবে শুটকিতে দিয়া ওজন বাড়াইতেছে। ওজন বাড়াইয়া স্যার এগুলা কম দামে বিক্রি করতেছে। দেশের সবচেয়ে বড় শুটকির উৎপাদন কেন্দ্র কক্সবাজারের নাজিরার টেক। মনোমুগ্ধকর এই নিসর্গে শুটকি উৎপাদনের সামনে পেছনে শ্রম রয়েছে প্রায় 30,000 কর্মীর। এর মধ্যে রয়েছে বহু শিশু শ্রমিকও। লেখাপড়া করো না? তুমি স্কুলে যাও? হ্যাঁ, কত টাকা করে পাও ডেইলি? 360 টাকা। তুমি কত বছর যাবত এই শুটকির সাথে কাজ করো? 8 বছর। অনিয়ম কিংবা পিছিয়ে থাকার বিষয় সম্পর্কে অবগত স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা বলছেন এসব থেকে বেরিয়ে আসার প্রয়াস চলছে। এটা কিন্তু এখানে নিষিদ্ধ। প্রত্যেকটা শুটকি মলে অসংখ্য শিশুরা কাজ করছে। সরকার এবং আমরা বিভিন্ন জিও মিলে আমরা কাজ করে যাচ্ছি, তাদেরকে স্কুলে নেওয়ার, তাদের পরিবারের মধ্যে কিছু ভাতা টাতা দিয়ে। শুধু শিল্পপণ্য নয়, শুটকির মূল্যায়ন হবে পর্যটন পণ্য হিসেবে। নাজিরার টেকো সেজে উঠবে সেই আদলে, এমন স্বপ্ন উদ্যোগের কথা জানাচ্ছেন জেলা প্রশাসক। এই শুটকির যে মান গুণ, এটা বিচারে একটা ইউনিক একটা পণ্য হিসেবে দেশে এবং দেশের বাইরে গ্রহণযোগ্যতা থাকে। আর সেই ব্যাপারে আমরা সবাই মিলে একটা মিটিং করেছি, যাতে করে ভবিষ্যতে এটার একটা ব্র্যান্ডিং, আমরা ব্র্যান্ড ভ্যালু আনতে পারি। বাঙালি মানেই ভোজন রসিক, অন্যদিকে শুটকি হলে তো কথাই নেই। আরেকদিকে নিরাপদ খাদ্যের কথা বলছি, কিন্তু যে শুটকি আমরা খাচ্ছি এটা বিন্দুমাত্র নিরাপদ নয়। দেশে 2-1টি প্রতিষ্ঠান আছে যারা সব ধরনের কেমিক্যাল পরিহার করে কিছু শুটকি উৎপাদন করার চেষ্টা করছে এবং বিদেশেও যাচ্ছে, কিন্তু বিশাল এই শুটকি পল্লীতে ঘুরে কোথাও নিরাপদ শুটকি উৎপাদনের প্রক্রিয়া দেখতে পেলাম না। এদিকে কর্তৃপক্ষের আশু দৃষ্টি দেওয়া খুবই দরকার। তাহলে নিরাপদ খাদ্যের জায়গাগুলো একটি একটি করে আমরা শনাক্ত করে
এর থেকে পরিশোধন করতে পারব। কক্সবাজারের নাজির টেকের ছুটকিপল্লী থেকে শাইখ সিরাজ, চেন্নাই। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় প্রযুক্তি ব্যবহারে দক্ষ জনশক্তি তৈরিতে গ্রাম পর্যায়ে অবকাঠামো উন্নয়নের সুযোগ সুবিধা বাড়াতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সাথে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ক মতবিনিময়ে বক্তারা এসব কথা বলেন। মতবিনিময়ে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, এডিটর স্কিলসের সভাপতি মোজাম্মেল বাবু, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সহ অন্যরা। বাংলা সাহিত্যের অমর কথা শিল্পী এবং নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের ৭৩তম জন্মদিনে প্রিয় লেখককে শ্রদ্ধা জানাতে গাজীপুরের নুহাশপল্লীতে ছুটে গেছেন ভক্ত, অনুরাগী এবং পরিবারের সদস্যরা। হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্মকে ধারণ করতে পারলেই তার প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন হবে বলে মনে করেন তারা। লালা নওশিনের রিপোর্ট। বাংলা সাহিত্যের অমর কথা শিল্পী ও নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের প্রিয় নুহাশপল্লীর পুরোটা জুড়েই এখনো যেন তার সজীব উপস্থিতি। প্রিয় লেখকের অসাধারণ সব চরিত্রগুলো এখনো যেন ঠিক আগের মতোই। নতুন কোনো কাহিনী রচনা না হলেও হিমু, রূপা আর মিসির আলীরা ১৩ নভেম্বর ঠিকই আসে নুহাশপল্লীতে তাদের প্রিয় লেখকের স্পর্শ পেতে। উনি যদি থাকতো আজ আমরা আরো অনেক ভালো ভালো উপন্যাস পেতাম, আরো ভালো নাটক তৈরি হতো। তিনি যা লিখে গেছেন, তো এটা হচ্ছে যে আরো অনেকগুলো বছর ধারণ করার জন্য আমার মনে হয় কম নয়। আমরা হিমু পরিবহন প্রতি বছর ঢাকা থেকে কার্জন হল থেকে নুহাশপল্লীতে আসি। জন্মদিনের সকালে নুহাশপল্লীতে হুমায়ুন ভক্তদের সাথে নিয়ে লেখকের সমাধিতে শ্রদ্ধা জানায় পরিবারের সদস্যরা। হুমায়ুনহীন ১০ বছরে শিল্প সাহিত্যে নানাভাবে তুলে ধরা হয়েছে লেখককে। তবে অমর এই কথাশিল্পীকে যেন শিল্প সাহিত্যে ভুলভাবে তুলে ধরা না হয় এমন অনুরোধ জানায় পরিবার। হুমায়ুন আহমেদকে নিয়ে কাজ করতে চান অনেকেই, ভাই যা ইচ্ছা তাই করেন না, এটা খুব অনুরোধ। এই জিনিসটা আমি গত 10 বছর ধরে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে যে হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্ম নিয়ে কাজ করবার চেষ্টা বা হুমায়ুন আহমেদকে নিয়ে ঠাস করে একটা সিনেমা বানিয়ে ফেলা, একটা বই লিখে ফেলা, ভুল কোনো চর্চা না হোক, এটা আমার একটি অনেক বড় প্রত্যাশা। আমার কাছে মনে হয় না আমি অথরের মতন এত ক্রিয়েটিভিটি আছে, কিন্তু আমি লেগাসিটা একটু ক্যারি করতে চাই। সো আমি চাই, আমার ড্রিম যে বাবার জন্য আমি কোনো একটা বই লিখবই। হুমায়ুন ভক্তরা বলছেন এক জীবনে যে সৃষ্টিকর্ম রেখে গেছেন নির্মাণের মহান এই কারিগর, তা আজীবন অমর করে রাখবে হুমায়ুন আহমেদ নামটিকে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবার ঐক্য.com.bd iSports। টি-20 বিশ্বকাপ সহ খেলাধুলার অন্যান্য আপডেট নিয়ে ঐক্য.com.bd iSports আছেন আদিল আহমেদ শান। যাচ্ছি তার কাছে। শান। তাসফিন, ধন্যবাদ আপনাকে। দর্শক স্বাগত জানাচ্ছি iSports-এ। ঐক্য.com.bd iSports-এর আয়োজনের শুরুতেই থাকছে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড, কোথায় যাচ্ছে এবারে টি-20 বিশ্বকাপের শিরোপা? কে হাসবেন শেষ হাসি, কেন উইলিয়ামসন নাকি অ্যারন ফিঞ্চ? দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। অস্ট্রেলিয়ার শোকেজে ক্রিকেটের সব ট্রফি আছে, শুধু এই ট্রফিটা নেই। নিউজিল্যান্ডের হাতে কখনোই উঠেনি বিশ্বকাপ। দুবাইয়ে ফাইনালের আগে ট্রফি হাতে দুই অধিনায়কের অফিশিয়াল ফটো সেশন। কয়েক ঘন্টার অপেক্ষা শেষে কে হবেন ইতিহাস, অ্যারন ফিঞ্চ নাকি কেইন উইলিয়ামসন? রুদ্ধশ্বাস দুটি সেমিফাইনাল শেষে ফাইনালে এসেছে দুই দল। টসটা সবসময় ছিল গুরুত্বপূর্ণ। দু দলকেই ম্যাচ জিতিয়েছেন ব্যাটসম্যানরা। বোলারদের গেছে কঠিন সময়। ফাইনালের উইকেটও হবে স্পোর্টিং, তবে গ্র্যান্ড ফিনালেতে কিউইদের বড় ক্ষতি ডেভন কনওয়ে। সেমিতে আউট হয়ে হতাশায় ঘুষি মারেন নিজের ব্যাটে। হয়তো ধরেই নিয়েছিলেন ফাইনালে যাবে না তার দল, কিন্তু অসম্ভবকে সম্ভব করেছেন তাদের টেইল এন্ডাররা।
লম্বা ব্যাটিং লাইন আপ নিয়ে এদিক থেকে অন্তত পরিষ্কারভাবে এগিয়ে নিউজিল্যান্ড। ফাইনাল আলাদা কিছু, এখানে খেলাটাও অর্জনের, তবে আমাদের জন্য জয়টা খুব দরকার। নিজেদের পরিকল্পনা, স্কিলের ওপর ফোকাস করছি। ভালো একটা ম্যাচ হবে এটা বলতে পারি। দুবাইয়ের মাঠে সবশেষ 13টি ম্যাচের মধ্যে 12 বারই জিতেছে শেষে ব্যাট করা দল। টসটাই হয়ে উঠেছে মহা গুরুত্বপূর্ণ। ম্যাচ জেতার আগে ক্যাপ্টেনরা টসটাই তো জিততে চাইবেন। বিশ্বকাপ যত এগিয়েছে ততই নিজেদের খোঁজে পাচ্ছেন অজি ক্রিকেটাররা। শুরুতে অস্ট্রেলিয়াকে বুড়োদের দল বলা হলেও এখন সবাই বলছে অভিজ্ঞতার ভান্ডার। ওয়ার্নারের ফর্ম বাড়তি শান্তি দিচ্ছে ক্যাপ্টেন ফিঞ্চকে। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড এই পেস ট্রায়ের সাথে জাম্পার ঘূর্ণি ঠিকঠাক কাজ করলে অজিদের আটকে রাখা সত্যি কঠিন। চেষ্টা করব সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে। নিউজিল্যান্ড খুব ভালো দল, ফাইনাল খেলার অভিজ্ঞতা বেশি ওদের। আমাদেরও সব বিভাগে যোগ্যরাই আছে। অবশ্যই আমাদের বড় শক্তি বোলিংয়ে। টি-20তে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 14 বার। অজিরা 9 বার আর কিউইরা জিতেছে 5 বার। 2015 থেকে 2021 মেলবোর্ন থেকে দুবাই, ওয়ানডে থেকে টি-20, আরও একটি বিশ্বমঞ্চের ফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া। 6 বছর আগে ট্রফি জিতে বাজিমাত করেছিল অজিরা, এবার তাহলে কারা? দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। আরিফ চৌধুরী, চ্যানেল আই, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। টি-20 বিশ্বকাপের সুপার 12-এর দর্শক আকর্ষণ বাড়াতে পারেনি। সেমিফাইনালের লাইন আপে গিয়ে বিশ্বকাপের মূল লড়াই এবং উত্তেজনা শুরু হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ড এবং অপ্রতিরোধ্য পাকিস্তানকে হারিয়ে ফাইনাল খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দুই ফাইনালিস্টের জন্য বিশ্বকাপের পথটা কেমন ছিল জানাচ্ছেন তামান্না তানজিনা। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো, এটা তো শেষের কথা। শুরুর কথা হচ্ছে এবারে টি-20 বিশ্বকাপ জমেনি। অন্তত প্রথম রাউন্ড তো একেবারেই না। কে ট্রফি জিতবে সেটা নিয়েও কোনো ভবিষ্যৎবাণী ছিল না। একেবারে সাদামাটা মেজাজে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয় ওয়ার্ল্ড কাপের 7ম আসর। চমকও বলা যায়, আবার অনাকাঙ্ক্ষিত। পাকিস্তানের একের পর এক ম্যাচ জয়, অন্যদিকে ভারতের হঠাৎ ব্যাকফুটে চলে যাওয়া, কোনোটাই কাম্য ছিল না। দর্শকদের মধ্যেও সেভাবে আগ্রহ কিংবা উৎসাহ তৈরি করতে পারেনি টি-20 ওয়ার্ল্ড কাপ 2021। এই জন্য তো আসর বন্ধ হয়ে যাবে না বা খেলা থেমে থাকবে না। তবে যারা খেলা দেখেছেন তারা সবাই সহমত একটা বিষয়, সেটি হচ্ছে নতুন দল নামিবিয়ার ওয়েল প্ল্যান্ড ক্রিকেট দেখে। বিশ্ব এও দেখেছে বাংলাদেশ ক্রিকেটের ধসে পড়া। পাকিস্তানের ফাইনালে না ওঠাটা প্রত্যাশিত না অপ্রত্যাশিত সেই হিসেবে যাওয়া যাচ্ছে না, কারণ সুপার 12 রাউন্ডে পাকিস্তান একমাত্র দল যারা পূর্ণ 10 পয়েন্ট নিয়ে সবাইকে টপকে সেমিফাইনালের টিকিট পেয়েছিল। বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দেখিয়েছে তাদের পাওয়ার ক্রিকেট। অতীতের হিসাবে ভারতের হারে এবার ভারতীয়রাও খুব একটা রিয়্যাক্ট করেনি, তবে ক্যাপ্টেন কোহলির শেষটা ভালো হয়েছে। আসর তাদের ফেভারে না থাকলেও জয় দিয়ে ক্যাপ্টেন্সির ইতি টেনেছেন বিরাট কোহলি। 4 সেমিফাইনালিস্টকে নিয়ে কারো কোনো দ্বিমত ছিল না, সবার মতে এটা তাদের প্রাপ্য। টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ড গ্রুপ পর্বে 4 ম্যাচ জিতে সেমিতে খেলেছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল খেলতে যাচ্ছে কিউইরা। পারফরমেন্স অনুযায়ী হয়তো পাকিস্তানের জন্য শেষটা আরেকটু ভালো হতে পারত, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ সহজ হবে না সেটা আগেই বোঝা গেছে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া বলে কথা, যাদের ভাগ্যও কথা বলে। গ্রুপ পর্বে 4 জয় নিয়ে সেমি, এরপর ফাইনালে উঠেই গেল অজিরা। হয়তো নিউজিল্যান্ডের জন্য খানিকটা কঠিন হবে, কিন্তু অসম্ভব নয়, কারণ এবার সবচেয়ে আকর্ষণীয় ছিল ব্ল্যাক ক্যাপদের ফিল্ডিং, আর তাদের জেন্টলম্যান ক্যাপ্টেন উইলিয়ামসন তো আছেনই দলকে লিড দিতে। তামান্না তানজিনা, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। এবারে বাংলাদেশ পাকিস্তান সিরিজের আপডেট। টি-20 বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশের সঙ্গে 3টি টি-20 এবং 2টি টেস্ট ম্যাচ খেলতে সকালে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। 2015 সালের পর এটি পাকিস্তানের প্রথম বাংলাদেশ সফর। বিশ্বকাপে স্কোয়াডে থাকা মোহাম্মদ হাফিজ নেই 18 সদস্যের দলে। 4 দিনের ছুটি শেষে 16 নভেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে অধিনায়ক বাবর আজম ও অলরাউন্ডার শোয়েব মালিকের। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। করোনার পর এই প্রথম বাংলাদেশ সফরে আসা কোনো ক্রিকেটারকে কোয়ারেন্টাইন করতে হচ্ছে না। 2 ডোজ করোনার টিকা এবং কোভিড নেগেটিভের সনদ পেলেই অনুশীলন করতে পারবে পাকিস্তান দল। 19 নভেম্বর মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি-20। জানাবো টাইগার্সদের আপডেট।
জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 9 উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। প্রথম ওয়ানডেতে 8 উইকেটের বড় জয় পেয়েছিল লাল সবুজরা। এতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল জাহানারা সালমারা। প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র 121 রানে অল আউট হয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। নিয়াশা গঞ্জারা করেন সর্বোচ্চ 35 রান, নাহিদা আক্তার 3টি এবং জাহানারা ও সালমা 2টি করে উইকেট তুলে নেন। জবাবে ব্যাটিংয়ে নেমে মুর্শিদা খাতুন ও ফারজানা হকের 250-তে মাত্র 1 উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। মুর্শিদা 51 এবং ফারজানা 53 রানে অপরাজিত থাকেন। এবারে ফুটবল। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত মাহিন্দা রাজাপাকসে 4 জাতি ফুটবল টুর্নামেন্টে মালদ্বীপকে 2-1 গোলে হারিয়ে বাংলাদেশ জিতে নিয়েছে এবারের আসরের প্রথম জয়। 2003 সালের পর বাংলাদেশ কখনো মালদ্বীপকে হারাতে পারেনি। 18 বছর পর মালদ্বীপের বিপক্ষে জয় তুলে নিল জামাল ভুঁইয়ার দল। ম্যাচের শুরু থেকেই মালদ্বীপের সাথে সমানে সমান লড়েছে লাল সবুজরা। ম্যাচের শুরুর দিকেই গোল পেয়ে যায় টিম বাংলাদেশ। ডিফেন্ডার রহমত মিয়ার লম্বা থ্রো থেকে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া দুর্দান্ত গোল তুলে নেন। প্রথম দিকে অফসাইড ধরলেও পরে গোলের সংকেত দেন রেফারি। সমতায় ফিরতে সময় নেয়নি মালদ্বীপ। 32 মিনিটে 1-1 সমতায় ফেরে আলী আশফাকরা। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। তপু বর্মনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল ভুঁইয়ার দল। বাংলাদেশের পরবর্তী ম্যাচ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে 1 জয় আর 1 ড্র নিয়ে ফাইনালের পথে ভালোভাবেই রয়েছে বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার ঐক্য.com.bd স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরে যাচ্ছি তাসফিনের কাছে মূল সংবাদে। শান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একদিনের ব্যবধানে দেশে করোনা ভাইরাসে আবারও মৃত্যু বেড়েছে, তবে আক্রান্ত শনাক্ত এবং শনাক্তের হার কিছুটা কমেছে। আজও দেশের 45 জেলায় করোনায় কেউ আক্রান্ত হননি। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় করোনায় 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 27,918 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 151 জন। আক্রান্তের হার 1.11%। মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে 15,72,278 জনে। একদিনে সুস্থ হয়েছেন 192 জন। এ নিয়ে 15,36,303 জন কোভিড থেকে সেরে উঠলেন। বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে এদিন করোনায় কেউ মারা যায়নি। সংবাদে নিচ্ছি অশোক লীলা নিফাত অটস বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে করোনা পরিস্থিতির অবনতিতে নেদারল্যান্ডসে আংশিক লকডাউন, প্রতিবাদে হেগ শহরের শত শত মানুষের বিক্ষোভ। গুগল ক্লাসরুমে শিক্ষার্থীদের কুইজ অ্যাসাইনমেন্ট প্রদান করতে পারে। শিক্ষকদের মধ্যে বিশেষ করে বেসরকারি শিক্ষকদের অনেকের পক্ষেই সরাসরি প্রশিক্ষণ নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই দেশসেরা শিক্ষকদের নিয়ে এই ই-লার্নিং কোর্স, যাতে করে আপনি এক নজরে আপনার সেই পুরো কন্টেন্টের ভিতরে বা পুরো ভিডিওটার ভিতরে কি আছে সেটা শিখে নিতে পারবেন। তাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনার দক্ষতা বৃদ্ধি পাবে, পাশাপাশি তাদের পেশাগত আরো অনেক আইসিটি স্কিলও ডেভেলপ করবে। ঢাকা সহ বেশ কয়েকটি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক, এটুআই, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিবিড় পর্যবেক্ষণে হয়েছে এই কার্যক্রম। ট্রেনিং মডিউলগুলোকে ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে, যার মাধ্যমে শিক্ষকরা উপকৃত হবে। সাবজেক্ট ভিত্তিক শিক্ষকদের সমন্বয়ে আমরা এই কাজটি সম্পন্ন করেছি। ফল বা মূল্যায়ন, রেজাল্ট প্রস্তুতকরণ, এরকম সকল ক্ষেত্রে তারা সার্বিক সহযোগিতা পাবে এই জায়গাটি থেকে। প্রশিক্ষকরা বলছেন এই কার্যক্রম শিক্ষকদের যুগোপযোগী পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। করোনা পরিস্থিতির অবনতির মুখে নেদারল্যান্ডসে আংশিক লকডাউন জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট। 3 সপ্তাহের জন্য জারি করে এই বিধিনিষেধের আওতায় সন্ধ্যা 6টার পর জরুরি প্রয়োজনে বাইরে কোনো দোকান খোলা রাখা যাবে না। রাত 8টার মধ্যে বন্ধ করতে হবে ক্যাফে এবং রেস্টুরেন্ট। খেলাধুলার আয়োজন হবে দর্শক উপস্থিতি ছাড়া। প্রতিদিনে আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা বাড়ায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডাচ প্রধানমন্ত্রী। লকডাউনের প্রতিবাদে নেদারল্যান্ডসের হেগ শহরে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ।
সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন পবিত্র কাবা শরীফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি মুক্তার আলিম বিন মুস্তাফিজুর রহমান। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক রাজকীয় ডিক্রির মাধ্যমে এই তথ্য জানানো হয়। তার জন্ম চট্টগ্রাম জেলায়। সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন প্রতিভাবান বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের সরকার। এরই ধারাবাহিকতায় মুক্তার আলিম বিন মুস্তাফিজুর রহমানকে নাগরিকত্ব দিয়েছে দেশটি। এবারে অর্থনীতি সংবাদ। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল। নতুন নির্ধারিত দামে 22, 21 এবং 18 ক্যারেট এই 3 মানের স্বর্ণের ভরিতে 2333 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার থেকে নতুন দর কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হচ্ছে 74,300 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 71,150 টাকা আর 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হচ্ছে 62,402 টাকা। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে আয়োডিনযুক্ত লবণ আইন 2021 অবহিতকরণ কর্মশালা এবং প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণের চেক দেওয়া হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন বেসিক চেয়ারম্যান মোশতাক হাসান। বিসিক আয়োজিত কর্মশালা শেষে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় CMSME উদ্যোক্তাদের ঋণের চেক বিতরণ করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এবারে পুবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। দিনাজপুরের শিমক্ষেতে অজ্ঞাত রোগের প্রকোপ দেখা দিয়েছে। পাতা ও ফুল হলুদ বর্ণ ধারণ করে ঝরে যাচ্ছে। কৃষি বিভাগ বলছে শিমক্ষেতে এই রোগ বীজবাহিত। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। দিনাজপুরের অধিকাংশ বিস্তীর্ণ এলাকায় সিম গাছ এবং ফুল চোখে পড়লেও অনেক ক্ষেতেই অজ্ঞাত রোগ দেখা দিয়েছে। সদ্য ফুটন্ত সিমে গুটি গুটি দাগ পড়েছে। কীটনাশক প্রয়োগ করেও প্রতিকার পাচ্ছেন না কৃষক। বিভিন্ন রকমের ডিলার বলতেছে যে এই বীজ ছিটান ওই বীজ ছিটান, কিন্তু কোনো বিষয়ে কাজ করতেছে না। এইটা মানে কোনো পরিকল্পনা যদি আপনাদের থাকে বা আমাদের একটু সাজেশন দেওয়ার মতো থাকে দিলে হয়তো ভালো হয়। কীটনাশক কিনতে বাড়তি খরচ হচ্ছে কৃষকের। তাদের অভিযোগ মাঠে পাওয়া যাচ্ছে না কৃষি বিভাগের মাঠ কর্মীদের। কি দিলে ঔষধ দিলে ভালো হবে এইলা ডাক্তার মানুষ তোরা ঠিক করি হামাক দিবেন নাতে সামনে বছর হারা সীমাবাদ করিয়া পারবে নাই। স্থানীয় কৃষি বিভাগ বলছে সিমের এই রোগ বীজবাহিত। এছাড়া অতিবৃষ্টির কারণে গাছে রোগ দেখা দিয়েছে। এটা দূর করার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিই যে তাৎক্ষণিকভাবে কিছু অনুখাদ্য বা কিছু জৈব সার গাছের গোড়ায় দিয়ে। দ্বিতীয় কারণটা যেটা হল সাধারণত শিম পরিবারের যে সমস্ত সবজি আছে সেই সবজিতে এই ভাইরাস ঘটিত রোগটা হয়। এটা কীটপতঙ্গের মাধ্যমে ছড়ায়। দিনাজপুরে এবার 1200 হেক্টর জমিতে সিমের আবাদ হয়েছে। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মেঘনার ভাঙন থেকে লক্ষ্মীপুরের রামগতি শহর রক্ষা বাঁধ টেকসই করতে বৃক্ষরোপণ করেছে বন বিভাগ। টেকসই বন জীবিকা বা সুফল প্রকল্পের মাধ্যমে স্থানীয় উপকারভোগীদের নিয়ে বাঁধের গাছ পরিচর্যা করা হচ্ছে। আবুল কাশেমের ভিডিও চিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। 2020 সালে মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিস্তীর্ণ এলাকা। পরে রামগতি শহর রক্ষায় এই বাঁধ নির্মাণ করে সেনাবাহিনী। বাঁধটা হওয়াতে অনেক উপকার হয়েছে। আমাদের উপজেলা রক্ষা হয়েছে, হাসপাতাল রক্ষা হয়েছে, বাজার রক্ষা হয়েছে, স্কুল রক্ষা হয়েছে, অনেক কোটি কোটি টাকার সম্পদ রক্ষা হয়েছে। বাঁধটি টেকসই করতে সেখানে বন বিভাগের টেকসই বন ও জীবিকা বা সুফল প্রকল্পের মাধ্যমে বনায়ন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঝাউ বাগানের মাধ্যমেই উপকূলকে রক্ষা করার প্রকল্প হাতে নেন।
তারই ধারাবাহিকতায় তো বাগান হাতে নেই এবং এক বছরেই প্রতিটি গাছের উচ্চতা প্রায় 15 থেকে 20 ফুট এবং 100% আমাদের মনিটরিং টিম কিছুদিন পূর্বে মনিটরিং করে 100 ভাগ চারা জীবিত এবং সফলভাবে পেয়েছেন। গাছের পরিচর্যায় স্থানীয়দের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তাদের বিকল্প আয়ের পথ তৈরি করতে প্রশিক্ষণ ও ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বন বিভাগ এর কারণে আমরা অনেক সুযোগ সুবিধা, গাছপালার সংরক্ষণের সুবিধা এবং অনেক কিছু সুযোগ সুবিধা ভোগ করে থাকি। গাছ বড় হলে বিক্রি করে 55 ভাগ টাকা আমরা পাবো। প্রকল্পটা করার উদ্দেশ্য হলো যে আমাদের বেড়িটা শক্ত হওয়ার জন্য। যেহেতু বন বিভাগটা হয়ে গেলে এই বন বিভাগ আমরা গাছ লাগাইছি। গাছ লাগানোর পর এই গাছটা আমরা যারা সুবিধাভোগী সবাই মিলি আমরা প্রচেষ্টা এই গাছগুলো এখন পর্যন্ত দৃঢ় হয়েছে। বাঁধ টেকসইয়ের জন্য এই গাছ অনেক ভূমিকা রাখবে এবং শুধু বাঁধ রক্ষা না, এটা এই দুর্যোগ ব্যবস্থাপনাও এই গাছগুলো অনেক সহায়ক। মাত্র 1 বছরের মধ্যে গাছগুলো অনেক বড় হয়েছে। বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে রামগতি শহর রক্ষা বাঁধ। রামগতি ও কমলনগরে মেঘনার ভাঙন কবলিত এলাকায় আর অন্তত 31 কিলোমিটার বেড়িবাঁধের প্রস্তাব একনেকে অনুমোদন হয়েছে, যেখানে আরও অন্তত 1 লাখ বৃক্ষরোপণ করবে বন বিভাগ। আর সেই বৃক্ষরোপণ হবে সুফল প্রকল্পের আওতায়, যেখানে অন্তত 500 জন মানুষ উপকারভোগী হিসেবে যুক্ত থাকবেন। লক্ষ্মীপুরের রামগতি উপজেলা থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশে তৈরি পণ্য দিয়ে বিশ্বজয়ের লক্ষ্যে ভিশন গো গ্লোবাল 2030 কার্যক্রম হাতে নিয়েছে ওয়ালটন। ঢাকায় ওয়ালটন কর্পোরেট অফিসে ওয়ার্ল্ড কোয়ালিটি ডে উপলক্ষে কোয়ালিটি কনফারেন্স সিজন 2 অনুষ্ঠানে বক্তারা পণ্যের মান বজায় রেখে বিশ্বের মন জয় করার কথা বলেন। আয়োজনে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ। উপস্থিত ছিলেন এএমডি আবুল বাশার হাওলাদার, ডিএমডি নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নীলু, ইমদাদুল হক সরকার, আলমগীর আলম সরকার, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান এবং অন্যরা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি অশোক লীলা নিফাত অটোস বিরতি, আর ফিরে এসে যা থাকছে। নিত্য পণ্যের দামের বৃদ্ধিতে সাধারণ মানুষের বাজেট কাটছাট, মুনাফাখোর সিন্ডিকেট নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগ। রংপুর কারমাইকেল কলেজের 105তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, সংসদের বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙা, সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন। অনুষ্ঠানে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির দেওয়া অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। ৭১ মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা চট্টগ্রামের বোয়ালখালী জ্যেষ্ঠ পাড়ার ঐতিহাসিক এল.এন. সেন বাড়িতে মুক্তিযুদ্ধের স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। রণজিৎ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, কাউন্সিলর শৈবাল দাস সুমন, মুক্তিযুদ্ধের বিএলএফ কমান্ডার রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার আবুল বশর, নুরুল আমিন চৌধুরী সহ অন্যরা। আবারও নিয়ে নিয়েছি অশোক লীলা নিফাত অটোস বিরতি। ফিরে এসে খেলার খবরে যা থাকছে। উরুগুয়েকে হারিয়ে কাতার বিশ্বকাপের আরো কাছে আর্জেন্টিনা, ইংল্যান্ডের গোল উৎসবে অপেক্ষা বাড়ল ইটালির।